হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এসএসডিএল ম্যাথ পয়েন্ট। আমি শ্রীকান্ত স্যার আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। পর্ষদ টেস্ট পেপারে অঙ্কের সমাধান পর্বে আজকে 10 নম্বর স্কুলের সমাধান আমরা দেখে নেব, যা তোমাদের রয়েছে বাঁকুড়া খ্রিস্টিয়ান কলেজের স্কুল। তা যা নতুন ভিউয়ার্স রয়েছে, ভিডিওগুলো সম্পূর্ণ যেহেতু ফ্রিতে পেয়ে যাচ্ছ তোমরা, তাই হেল্পফুল হলে অবশ্যই পাশে থাকা বেল আইকন প্রেস করে সাবস্ক্রাইবের মাধ্যমে তোমরা এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। আর যারা পুরনো স্টুডেন্ট আমার রয়েছে, তারা তোমাদের চেনা পরিচিতির মধ্যে প্রচুর পরিমাণে ভিডিওগুলি শেয়ার করো। তা বেশি কথা না বাড়িয়ে আজকে আমি সরাসরি অঙ্কে ফিরব। দেখো, প্রথমে এই স্কুলে একের দাগে একের অঙ্কে রয়েছে বার্ষিক 8% সরল সুদের হারে আসল ও সুদের পরিমাণ একই হলে সময়কাল কত। দেখো, সুদের হারটা কত বলেছে? 8%, অর্থাৎ আরের মানটা আমাদের দেওয়া আছে 8%। সুদ এবং আসল দুটো হচ্ছে যদি একই হয় তাহলে সময়টা কত হবে। তা ধরে নিচ্ছি আসলটা হচ্ছে পি, তাহলে সুদও পেয়ে যাব আমরা পি। এবার সুদের সূত্র আমরা কি জানি? আই ইকুয়াল টু PTR/100। তাহলে দেখো বেটা, এটা আমরা কি লিখতে পারি? পি টিটা আমরা ধরে নিচ্ছি যে টাইম, আর আরটা দেওয়া আছে 8/100, সেটা সমান হয়ে যাচ্ছে আসলের সঙ্গে অর্থাৎ পি এর সঙ্গে। দুদিক থেকে যদি পি ক্যান্সেল হয় তাহলে আমরা টি সমান পেয়ে যাব 100/8। 4 2 8, 4 25, 100। 25/2 সমান 12 পূর্ণ 1 2। তাহলে দেখো, এক্ষেত্রে যে উত্তরটা তোমাদের হবে, একের দাগে 4টে অপশানের মধ্যে অপশান সি হয়ে যাচ্ছে বেটা সঠিক উত্তর, 12 পূর্ণ 1 2 বছর। এবার দুইয়ের অঙ্কে যাব। দুইয়ের অঙ্কে কি রয়েছে? x² প্লাস xy, x² প্লাস xy প্লাস x ইকুয়াল টু 12। আর আছে y² প্লাস xy প্লাস y ইকুয়াল টু রয়েছে বেটা 18। জানতে চেয়েছে x প্লাস y এর মান কত। তা দেখো, প্রথমে কি করব, এই দুটো সমীকরণে বাম দিকের সঙ্গে বাম দিক যোগ করবো আর ডান দিকের সঙ্গে ডান দিক যোগ করব। তাহলে বেটা কি পেয়ে যাব? দেখো, x² y² আমরা পেয়ে যাচ্ছি, xy এখানে একটা বলতে দুটো xy পাবো, আর পড়ে থাকছে x আর y। এদিকে 12 আর 18 যোগ করলে পেয়ে যাব 30। তাহলে এটাকে আমরা একটু গুছিয়ে লিখলে এই পর্যন্ত চলে আসছে। দেখো, a প্লাস বির হোল স্কোয়ার, কেন a² প্লাস 2ab প্লাস b²। তাহলে আমরা পেয়ে যাচ্ছি x প্লাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস এটা ব্র্যাকেটের মধ্যে লিখলে x প্লাস ওয়াই, 30টা বাম দিকে এলে -30 ইকুয়াল টু 0। এবার এটা আমরা মিডিল টার্ম করব, করলে কি আসবে বেটা? দেখো, x প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার, 30 থেকে এমন দুটো সংখ্যা নির্ণয় করতে হবে যাদেরকে বিয়োগ করলে আমরা এখানে কিছু নেই মানে 1 আছে, 1 পাবো। তাহলে অবশ্যই 6 আর 5। তাহলে এটা আমরা লিখতে পারি 6 × x প্লাস ওয়াই মাইনাস 5 × x প্লাস ওয়াই আর -30 ইকুয়াল টু 0। দেখো, 6টা থেকে 5টা গেলে একটা পড়ে থাকবে, আর সেই একটাই তো ছিল x প্লাস ওয়াই। এক্ষেত্রে x প্লাস ওয়াইকে একটা টার্ম ভাববে। তাহলে প্রথম দুটো থেকে x প্লাস ওয়াই যদি কমন নিয়ে নিই, পড়ে থাকবে এখানে স্কোয়ার ছিল দুটো ছিল মানে একটা পড়ে থাকবে x প্লাস ওয়াই, আর এখানে +6। এখান থেকে আমরা কমন নেবো -5, তাহলে পড়ে থাকবে x প্লাস ওয়াই আর +6 ইকুয়াল টু 0। এবার আবার যদি কমন নিই x প্লাস ওয়াই প্লাস 6, তাহলে বেটা আমরা পেয়ে যাব x প্লাস ওয়াই আর এখানে পড়ে আছে -5 ইকুয়াল টু 0। এবার কোনটা হবে? দেখো, দুটো সংখ্যা গুণফল 0, তাহলে হয় এটা 0 নাহলে ওটা 0। তাহলে আমরা পেয়ে যাচ্ছি x প্লাস ওয়াই প্লাস 6 ইকুয়াল টু 0 অথবা x প্লাস ওয়াই মাইনাস 5 ইকুয়াল টু 0। এটা ইমপ্লাই করবে x প্লাস ওয়াই ইকুয়াল টু 6, এটা ইমপ্লাই করবে x প্লাস ওয়াই ইকুয়াল টু 5। সরি, এটা +6 নয় -6 হবে, যেহেতু +6 ছিল ওপারে গেলে হয়ে যাচ্ছে -6। তাহলে দেখো যে দুটো উত্তরই আসছে x প্লাস ওয়াই ভ্যালু দুটো, একটা +5 একটা -6। কত নম্বর অপশানে আছে বেটা? অপশান ডিতে। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান ডি, 5 আর -6। ঠিক আছে, এবার আমরা 3এর অঙ্কে যাব। একের দাগে 3এর অঙ্কে কী রয়েছে? একের দাগে 3এর অঙ্কে বলেছে যে একটা ফাঁপা ঘনকের ভিতরে 6√3 সেন্টিমিটার একটি দণ্ড রাখা আছে, ঘনকটির আয়তন কত? দেখো, ঘনকের ভিতরে যে দণ্ডটা রয়েছে সেটা অ্যাকচুয়ালি কোনাকুনি বরাবর রাখা আছে। তাহলে ঘনকের যদি বাহু আমরা এ ধরে নিই, বাহু যদি এ হয় তার কর্ণটা হবে a√3 হবে। আর এটা কত বলা আছে বেটা? এটা বলা আছে 6√3। তাহলে আমরা লিখতে পারি a√3 সমান 6√3। দুদিক থেকে √3 ক্যান্সেল হলে আমরা পেয়ে যাব a ইকুয়াল টু 6।
এবার চেয়েছে ঘনকের আয়তন, আয়তন সমান আমরা কি জানি বাহুর কিউব, তাহলে আমরা আয়তন পেয়ে যাব বেটা এ কিউব সমান 6 কিউব অর্থাৎ 216। তাই এক্ষেত্রে এককটা যেহেতু সেন্টিমিটার ছিল এটা হয়ে যাবে ঘন সেমি। তাহলে চারটে অপশানের মধ্যে বেটা দেখে নাও কোনটা আসছে, অপশান ডি চলে আসছে আমাদের সঠিক উত্তর। এবার আমরা 4 অঙ্কে যাব। 4 অঙ্ক জ্যামিতি থেকে রয়েছে, অনেক কনসেপচুয়াল একটা অঙ্ক। বলেছে ত্রিভুজ পি কিউ আর এর পি কিউ এবং পি আর বাহুর মধ্যবিন্দু যথাক্রমে এ ও বি। তাহলে আগে ছবিটা আঁকবো বেটা, ছবিটা এঁকে ফেলি পি কিউ আর। এবার কি বলেছে পি কিউ এবং পি আর এর মধ্যবিন্দু সেটা বলা আছে এ ও বি। তাহলে এই বাহুটার মধ্যবিন্দু এ, এই বাহুটার মধ্যবিন্দু বি। জানতে চেয়েছে যে এ কিউ ইস টু বি আর, যেখানে দেওয়া আছে পি কিউ ইস টু পি আর, দেওয়া আছে পি কিউ ইস টু পি আর সমান 2:3। এবার কি জানতে চেয়েছে এ কিউ ইস টু বি আর, এ কিউ ইস টু বি আর সমান কত। এবার এখানে একটা আমরা ড্র করব কি যে এ বিকে যুক্ত করে দাও। তাহলে আমরা কি পেলাম বেটা, এ বি সরলরেখা হচ্ছে পি কিউ আর ত্রিভুজের পি কিউ এবং পি আর এই দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা। এবার আমরা কি জানি যে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশ অবশ্যই তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক হবে। তার মানে আমরা পেয়ে যাচ্ছি এ বি সমান্তরাল হবে কিউ আর এর সঙ্গে। আর যা সমান্তরাল পেয়ে গেলাম তখন আমরা থ্যালেসের উপপাদ্য ইউজ করব। দেখো থ্যালেসের উপপাদ্য মেন বলে যে এ থেকে পি যা, এ থেকে পি পি থেকে এ বাই এ থেকে কিউ, সেই রেশিওটা সমান হয়ে যাচ্ছে পি থেকে বি আর বি থেকে আর। এবার তোমরা পাঠ্যপুস্তকে দেখবে কতগুলো অনুসিদ্ধান্ত রয়েছে, এক্ষেত্রে আমি একটা অনুসিদ্ধান্ত তুলে নেব। কি অনুসিদ্ধান্ত যেটা আমরা ইউজ করব যে বড় বাহুটা যদি এই বরাবর নিই এ কিউ, আর এই নিচে যদি পি কিউ, বড় বাহুটা কোনটা আসছে বেটা পি কিউ, আর যদি ছোট বাহুটা নিয়ে নিই এ কিউ, এই রেশিওটা কার সঙ্গে সমান হবে, ডান দিকের যে বড় বাহু আছে পি আর আর নিচের যে ছোট বাহুটা বি আর, এদের অনুপাতের সঙ্গে সমান হবে। তাহলে যেটা চেয়েছে এ কিউ ইস টু বি আর, তার মানে কি এ কিউ বাই বি আর, সেটা আমরা তৈরি করে নিই। তাহলে আমরা পেয়ে যাচ্ছি এ কিউ বাই বি আর। সাপোজ ভাবো এই এ কিউটা ওপারে গেছে, তাহলে পি আরটা এদিকে নিচে নামবে, পি কিউ বাই পি আর। এটা সমান বেটা কত আছে 2:3, আর 2/3 লিখতে পারো। তার মানে চলে আসছে দেখো যে এ কিউ ইস টু বি আর সমান 2:3, যেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে এক্ষেত্রে দেখো সঠিক অপশান চলে আসছে আমাদের চারটে অপশানের মধ্যে অপশান সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। এবার আমরা একের দাগে 5 অঙ্কটা দেখে নেব। কী রয়েছে দেখো, cot 4 থিটা প্লাস cot 6 থিটা ইকুয়াল টু cot 45 ডিগ্রি। আচ্ছা কোশ্চেনটা একটু রিঅ্যারেঞ্জ করতে হবে বেটা, এখানে প্লাস হবে না, ভুল রয়েছে, এটা ইনটু হবে, গুণ চিহ্ন, ঠিক আছে। তাহলে দেখো কি পেয়ে যাচ্ছি cot 4 থিটা ইন্টু cot 6 থিটা, আর cot 45-এর মান আমরা কি জানি, cot 45 আর tan 45-এর মান হচ্ছে 1। এবার একটা কটকে আমরা ওই পারে নিয়ে যাব, তাহলে cot 6 থিটা গেলে 1/cot 6 থিটা, সেটা সমান আমরা কি জানি tan 6 থিটা। কেন, এটা কটের উল্টো হচ্ছে tan আর ট্যানের উল্টো কট। এবার দেখো দুটোকেই আমরা একই জিনিসে আনতে হবে। cot 4 থিটা এখানে tan আছে, ওই ট্যানটাকে আমরা কটে নিয়ে যাব। tan থিটা সমান আমরা কি জানি cot 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে cot 90 ডিগ্রি মাইনাস থিটা বলতে এখানে পেয়ে যাচ্ছি 6 থিটা। দুদিক থেকে যদি cot উঠে যায় তাহলে পড়ে থাকছে 4 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 6 থিটা। মাইনাস 6 থিটা থেকে আমরা বাম দিকে পেয়ে যাচ্ছি 4 থিটা প্লাস 6 থিটা সমান 90 ডিগ্রি, বা 10 থিটা সমান 90 ডিগ্রি। একটা জিরো ক্যান্সেল হয়ে গেলে আমরা পেয়ে যাচ্ছি থিটা সমান 90 ডিগ্রি বাই 10 ডিগ্রি অর্থাৎ 9 ডিগ্রি। তাহলে চারটে অপশানের মধ্যে এটা উত্তর চলে আসছে অপশান ডি বেটা, ঠিক আছে। এবার 6 অঙ্কে যাব। 6 অঙ্কে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো আগে লিখে নিই। 2 4 3 5, আর রয়েছে 4 4 5 4, 4 4 5 4 6। এই তথ্যের সংখ্যাগুরু মান বলতে বেটা সব থেকে বেশি কোনটা রয়েছে। তা দেখো এক্ষেত্রে সব থেকে বেশি রয়েছে
দেখেই বুঝতে পারছো 4 আছে একবার, 2 বার, 3 বার, 4 বার। তাহলে সংখ্যাগুরু মান হয়ে যাচ্ছে বেটা, সংখ্যাগুরু মান সমান 4। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে দেখো বেটা অপশান সি। অপশান সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। এবার আমরা 2-এর দাগে শূন্যস্থান পূরণের অঙ্কে যাব। শূন্যস্থান পূরণের 2-এর দাগের 1-এর অঙ্কে কী বলেছে বেটা দেখে নাও। 1-এর অঙ্কে বলেছে √7 - 3 এর অনুবন্ধীকরণী। √7 - 3 এর অনুবন্ধীকরণী বেটা কী হবে, আগে বলা হয়েছে, আগে ভিডিওতে আছে যে রুটে আগে যে সাইনটা থাকবে সেটাকে আমরা চেঞ্জ করব। দেখো √7 এর সামনে কিছু নেই মানে প্লাস রয়েছে, ওটা মাইনাস হয়ে যাবে, আর যা আছে সেম। তাহলে পেয়ে যাচ্ছি -√7 - 3। এবার 2-এর অঙ্কে যাব। 2-এর অঙ্কে কী রয়েছে, cos² θ - sin² θ = রয়েছে 1/3। জানতে চেয়েছে বেটা কি, cos 4θ - sin 4θ এর মান কত হবে। তা দেখো এটাকে আমরা স্কোয়ার টার্মে আগে লিখি। এটা এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি cos² θ² আর এটা sin² θ²। তাহলে a² - b² আমরা কি পেয়ে যাবো বেটা, a + b * a - b। তাহলে cos² θ + sin² θ * cos² θ - sin² θ। আমরা কি জানি, এই যে cos² θ + sin² θ, এটা তো সূত্র, এর মানটা কত 1। তাহলে 1 আর এই বেটার মান দেওয়া আছে 1/3। তাহলে 1 × 1/3 সমান আমরা পেয়ে যাচ্ছি 1/3। এটাই হয়ে যাচ্ছে সঠিক উত্তর বেটা। এবার 3-এর অঙ্কে দেখে নেব। 3-এর অঙ্কে কী বলেছে, 2-এর দাগের 3-এর অঙ্কে বলেছে যে বার্ষিক কত % সুদের হারে 1000 টাকা 2 বছরের সুদে মূলে 1210 টাকা পাবে। দেখো 1000 টাকা ছিল, সুদে মূলে পাচ্ছে 1210। তার মানে সুদটা আমরা কত পাবো বেটা, সুদাসল থেকে আসল বাদ দেবো, অর্থাৎ 1210 - 1000 সমান 210 টাকা সুদ। আবার সুদ সমান আমরা কি জানি, PTR/100। পি রয়েছে 1000 টাকা, টাইম রয়েছে 2 বছর, সুদের হারটা আর ধরে নিচ্ছি। তাহলে দেখো পি বলতে 1000, টি বলতে 2 বছর, আর সুদের হারটা R/100 সমান কত পেয়ে যাচ্ছি 210। দুটো জিরো ক্যান্সেল হলো, তাহলে পেয়ে যাচ্ছি R = 210 বাই দেখো 10 আর 2, তাহলে একটা জিরো ক্যান্সেল হলে 21/2 আমরা লিখতে পাই 10.5। তাহলে সুদের হারটা হয়ে যাচ্ছে বেটা 10.5। এবার 2-এর দাগের 4-এর প্রশ্ন যেটা রয়েছে, যৌগিক গড় মধ্যমা এবং সংখ্যাগুরু মান ড্যাশ প্রবণতার মাপক। এটা তোমরা সবাই জানো, বারে বারে এসছে। যৌগিক গড় মধ্যমা এবং সংখ্যাগুরু মান হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার মাপক। তাহলে 4-এর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক। ঠিক আছে, আরেকটা হইতো। এবার 5-এর প্রশ্নে বলেছে বৃত্তে কোনো জায়ের লম্ব সমদ্বিখণ্ডক। তা দেখো একটা বৃত্ত আঁকছি। 5-এর প্রশ্নে বলেছে একটা বৃত্ত, তার কোনো একটা জ্যা নাও, সেই জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক অর্থাৎ লম্ব এটা সমান দুভাগে ভাগ করছে জ্যাকে, সেটা অবশ্যই কী হবে, বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে। তাহলে সঠিক উত্তর কী হয়ে যাবে, বৃত্তের কেন্দ্র বিন্দুগামী বা কেন্দ্রগামী লিখতে পারো, কেন্দ্র বিন্দুগামী, অর্থাৎ বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা 2-এর দাগের 6 অঙ্কটা দেখে নেব। কী রয়েছে, একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন ও বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হলে চোঙটির ব্যাসের দৈর্ঘ্য কত হবে। দেখো চোঙের আয়তন আমরা কি জানি, চোঙের আয়তন হচ্ছে এটা πr²h। সেটা কার সঙ্গে সমান, সেটা বলেছে তার বক্রতল, বক্রতলের ক্ষেত্রফল আমরা কি জানি 2πrh। তাহলে বেটা দুবার থেকে যদি আমি πrh ক্যান্সেল করি, দেখো একটা করে পাই ক্যান্সেল হচ্ছে, একটা এইচ ক্যান্সেল হয়ে গেল, একটা আর ক্যান্সেল হলে পড়ে থাকবে আর এদিকে পড়ে থাকছে 2। তাহলে ব্যাসার্ধ আমরা কত পেয়ে যাচ্ছি, ব্যাসার্ধ হচ্ছে 2, আর এখানে চেয়েছে বেটা ব্যাস, এই জায়গায় ভুলটা হয়। তাহলে ব্যাস কিন্তু হয়ে যাবে ব্যাসার্ধের দ্বিগুণ, অর্থাৎ 2 × 2 = 4 একক। এই জায়গাগুলো মিস্টেক হয়, একটু খেয়াল করে কোশ্চেনটা পড়বে যে তোমাদের কি জানতে চেয়েছে। এবার আমরা 3-এর দাগের সত্য মিথ্যা যাব। 3-এর দাগের প্রথম যে অঙ্কটা রয়েছে বলেছে y = 1/x। তাহলে y/x এটা বলেছে অশূন্য ধ্রুবক, সেটা সত্য না মিথ্যা। আগে এই সম্পর্কটাকে আমরা ভেঙে ফেলি। আমরা কি জানি না, আমরা জানি প্রপোর্শনাল তুললে সমান চিহ্ন আর একটা ধ্রুবক আসবে 1/x। তাহলে কি পেয়ে যাচ্ছি, xy = k অর্থাৎ ধ্রুবক। সুতরাং xy গুণফলটা হচ্ছে ধ্রুবক, কিন্তু এক্ষেত্রে কি বলা আছে, y আর x এর ভাগফল হচ্ছে ধ্রুবক। তার মানে এই স্টেটমেন্ট কি হয়ে যাচ্ছে, মিথ্যা।
এবার 2-এর অঙ্কে যাব। 2-এর অঙ্কে বলেছে x² x ইকুয়াল টু 6, এই সমীকরণের বীজ হচ্ছে একটি, সত্য না মিথ্যা? দেখো এক্স নিচে রয়েছে, নিচে রাখতে পারছি মানে কি এক্স দিয়ে ভাগ করতে পারছি, আবার এক্স দিয়ে ভাগ করতে পারা অর্থ বোঝায় এক্স নট ইকুয়াল টু 0, তাই তো? তাহলে একটা এক্স যদি ক্যান্সেল হয়ে যায়, পড়ে থাকবে এক্স ইকুয়াল টু 6, তাহলে তো একটাই বীজ এবং সেই বীজটা কত 6, সুতরাং এই স্টেটমেন্টটা হচ্ছে সত্য। 3-এর অঙ্কে যাব। 3-এর অঙ্কে কি বলেছে? একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজে বাহুত্রয়। এটা বারবার রিপিট করছে বেটা, এটা নতুন করে কিছু বলার নেই। শঙ্কুর যদি একটা পার্ট আমরা কেটে নিই, এইরকম আসে, এই পার্টটা আমি ডট ডট করে দেখাচ্ছি। দেখো এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা উচ্চতা, আর এটা হচ্ছে তির্যক উচ্চতা। এটা তো সবসময় সমকোণী ত্রিভুজ হয়, তার মানে এই স্টেটমেন্টটা হয়ে যাচ্ছে সত্য। এবার আমরা 4-এর প্রশ্ন দেখে নেব। 4-এর প্রশ্ন কি বলেছে? ত্রিভুজ PQR এর QR, আগে ছবিটা আঁকি। PQR একটা ত্রিভুজ রয়েছে, PQR বলেছে এই ত্রিভুজের QR বাহুর উপর D এমন একটি বিন্দু, QR বাহুর উপর D এমন একটি বিন্দু যে PD লম্ব QR, PD লম্ব QR, PDটা লম্ব হচ্ছে QR এর উপর, এটা 90 ডিগ্রি, ঠিক আছে? এবার কি বলেছে? ত্রিভুজ PQD, বাম দিকে ত্রিভুজ PQD সেটা সদৃশ হবে ডান দিকে যে ত্রিভুজটা রয়েছে RPD, ত্রিভুজ RPD। এটা সত্য না মিথ্যা? তা দেখো এটা সত্য হতো যদি একটা কন্ডিশন তোমাদের দেওয়া থাকতো। এখানে একটা কন্ডিশন নেই। আমরা কি জানি যে এই ত্রিভুজটা যদি সমকোণী হতো, তাহলে সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে তার অতিভুজের ওপর যদি আমরা লম্ব অঙ্কন করি, যে দুটি ত্রিভুজ পাশাপাশি উৎপন্ন হয় তারা পরস্পর সদৃশ হয়। এক্ষেত্রে কিন্তু সদৃশ হবে কি হবে না সেটা বলা যাচ্ছে না। কেন? পি কোণটা যদি 90 ডিগ্রি হতো, তাহলে কিন্তু অবশ্যই এই দুটি ত্রিভুজ পরস্পর সদৃশ হতো। যেহেতু এখানে কন্ডিশন দেওয়া নেই, তাহলে আমরা জোর গলায় বলতে পারি না যে এই দুটি ত্রিভুজ সর্বদা সদৃশ হবে। সুতরাং এই স্টেটমেন্টটা হয়ে যাচ্ছে মিথ্যা। এরপরে আমরা 5-এর প্রশ্নে যাব। 5-এর প্রশ্নে কি বলেছে? যে রাজু ও আসিফের মূলধনের অনুপাত 5:4, রাজু ইস টু আসিফ 5:4 রয়েছে। তাদের বলেছে লাভটা, রাজু হচ্ছে 80 টাকা, আসিফ পায় 100 টাকা। লাভের অনুপাত কত হচ্ছে? লাভের দিক থেকে রাজু ইস টু আসিফ হচ্ছে রাজু পায় 80 টাকা, আসিফ পায় 100 টাকা, তাই তো বলা আছে বেটা। আসিফ পাচ্ছে 100 টাকা, তাহলে লাভের অনুপাতটা কত আসে? 20/4 80, 20/5 100। দেখো এক্সট্রা কোনো কন্ডিশন নেই, তার মানে যে অনুপাতে তারা মূলধনটা বিনিয়োগ করেছে সেই অনুপাতে লাভটা বন্টন হবে। মূলধনের অনুপাত রয়েছে 5:4, কিন্তু লাভের অনুপাত হচ্ছে 4:5, ঠিক উল্টো। তার মানে এই স্টেটমেন্টটাও হয়ে যাবে মিথ্যা। 6-এর প্রশ্নে 3-এর দাগে লাস্ট কোশ্চেন বলেছে যদি 0 ডিগ্রি লেসর ইকুয়াল টু থিটা লেস দ্যান 90 ডিগ্রি হয়, 0 ডিগ্রি লেসর ইকুয়াল টু থিটা লেস দ্যান 90 ডিগ্রি, তাহলে সেক স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটার সর্বনিম্ন মান 2। দেখো কি বলেছে? সেক স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা এর সর্বনিম্ন মান হচ্ছে 2। তাই এটা করে দেখি যে সর্বনিম্ন মানটা কত আসছে। এটা লিখতে পারি আমরা সেক থিটার হোল স্কয়ার প্লাস কস থিটার হোল স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার। আমরা লিখতে পারি এ মাইনাস বি এর হোল স্কয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি। তাহলে সেক থিটা মাইনাস কস থিটার হোল স্কয়ার, আর এদিকে দেখো সেক আর কস তো উল্টো, তা কেটে গেলে 2 পড়ে থাকছে। এবার এই মানটাকে ছোট করতে গেলে 2 তো কনস্ট্যান্ট, তাকে আমরা কোনো মতে ছোট বড় করতে পারবো না। এই যে বেটা স্কোয়ার যেটা রয়েছে তাকে আমরা যত খুশি ছোট করতে পারি। এবার যত খুশি বলতে কত দূর? যেহেতু পারফেক্ট স্কোয়ার, এটা মান সবসময় গ্রেটার ইকুয়াল টু 0, অর্থাৎ দেখো সব থেকে ছোটো মান হয় 0, তাহলে সর্বনিম্ন মানের বেলা এটা চলে আসছে 0 + 2 = 2, আর তোমাদের স্টেটমেন্টে বলা আছে 2, সুতরাং এই স্টেটমেন্ট হয়ে যাচ্ছে সত্য। এবার আমরা 4-এর দাগে 2 নম্বরের প্রশ্নের সমাধানগুলো দেখে নেব। প্রথমে 4-এর দাগে 1-এর অঙ্কে রয়েছে x1 x2 x3 এর গড় 15। x1 x2 x3 এর গড় যদি 15 হয়, তাহলে আমরা কী পেয়ে যাবো বেটা? পেয়ে যাচ্ছি x1 x2 x3 কে যোগ করে 3 দিয়ে ভাগ করবো, যেহেতু 3টে সংখ্যা রয়েছে সেটা সমান 15, বা x1 + x2 + x3 সমান পেয়ে যাচ্ছি 15 × 3 = 45। এবার জানতে চেয়েছে x1 - 2, x1 - 2, x2 + 1 আর
x3 - 5 এই সংখ্যাগুলির গড় কত হবে বেটা? তাহলে একই রকম তিনটে সংখ্যাকে যোগ করব, x1 - 2 প্লাস x2 প্লাস 1 প্লাস x3 - 5 বাই 3। কেন তিনটে সংখ্যা? তাহলে দেখো x1 x2 x3 এটাকে আমরা সেপারেট করে দিচ্ছি। আচ্ছা, প্লাস কি মাইনাস হবে? দেখো 2 আর 5 যোগ করলে 7 থেকে 1 গেলে -6 বাই 3। এবার মানটা বসিয়ে দিই। এর মানটা আমরা পেয়েছি 45 -6 বাই 3। 45 থেকে 6 গেলে কত পাবো? 39 বাই হচ্ছে 3 সমান 13। তাহলে একের দাগের সঠিক উত্তর হয়ে যাচ্ছে 13। এবার 2 অঙ্কে যাব। 4 দাগে 2 অঙ্কে বলেছে একটি গোলকের ব্যাসার্ধ 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি হবে? তা প্রথমে ধরে নিচ্ছি, গোলকের ব্যাসার্ধ আর একক। এটা আর ধরবো না, 50% বলেছে 2 আর ধরবো। তাহলে গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত হবে? 4 পাই ব্যাসার্ধের স্কোয়ার বর্গ একক। তাহলে কত আসছে? 2 স্কোয়ার বলতে 4, বাইরে একটা 4 আছে, 4 4 16 পাই আর স্কোয়ার। আর নতুন যে গোলকটা হবে তার ব্যাসার্ধ, নতুন গোলকের ব্যাসার্ধ দেখো 50% বলতে অর্ধেক বৃদ্ধি করেছে, 2 আর ছিল, তার 50% বলতে অর্ধেক, অর্থাৎ আর সমান হচ্ছে 3r একক। তাহলে নতুন যে বক্রতলের ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব 4 পাই ব্যাসার্ধ বলতে 3r এখন তার হোল স্কয়ার বর্গ একক। তাহলে কত আসছে বেটা? 3 স্কয়ার বলতে 9, 9 4 36 পাই আর স্কয়ার। কত বৃদ্ধি পাবে? অতএব বক্রতলের ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি সমান, দেখবো যে কতটা বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি কত পেয়েছে? 16 ছিল, হয়েছে 36। তাহলে 36 পাই আর স্কোয়ার মাইনাস 16 পাই আর স্কোয়ার বাই আগে কত ছিল? 16 পাই আর স্কোয়ার ইন্টু 100। এটাই তো বেটা ফর্মুলা। তাহলে ওপরেরটা বিয়োগ করলে চলে আসছে 20 পাই আর স্কোয়ার, নিচে চলে আসছে 16 ইন্টু 100। পাই আর স্কোয়ার ক্যান্সেল হলো, 4 4 16, 4 5 20, 4 25 100, 25 5 125। তাহলে গোলকের বক্রতলের ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পাবে 125। এবার আমরা 3 অঙ্কে যাব। 3 অঙ্কে কি বলেছে দেখো, 4 দাগের 3 অঙ্কে বলেছে একটা লম্ববৃত্তাকার শঙ্কু যার উচ্চতা হচ্ছে 12 সেন্টিমিটার এবং আয়তন হচ্ছে 100 পাই ঘন সেমি। শঙ্কুটির ব্যাসার্ধ কত? ধরি শঙ্কুর ব্যাসার্ধ হচ্ছে আর সেন্টিমিটার। তাহলে বলো বেটা আয়তন কি পাবো আমরা? শঙ্কুর আয়তন জানি 1/3 পাই আর স্কয়ার এইচ। 1/3 পাই আর স্কয়ার এইচ দেওয়া আছে বেটা, উচ্চতা 12 সেন্টিমিটার সমান কত রয়েছে? 100 পাই। তাহলে পাই পাই ক্যান্সেল করলাম, 3 4 12, 4 25 100 পেয়ে যাচ্ছি আর স্কয়ার সমান 25 বলতে 5 স্কয়ার। তাহলে এখান থেকে ইমপ্লাই করবে আর ইকুয়াল টু 5, যেহেতু আরটা নেগেটিভ হতে পারে না। সুতরাং শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার। এবার আমরা 4 দাগে 4 অঙ্কটা দেখে নেব। ত্রিভুজ এবিসি রয়েছে একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ। তার এবিসি বিন্দু থেকে ত্রিভুজটির উচ্চতাগুলি ত্রিভুজটির পরিবৃত্তকে যথাক্রমে A1 B1 এবং C1 বিন্দুতে ছেদ করে। এবিসি 45 ডিগ্রি হলে অ্যাঙ্গেল A1 B1 C1 এর মান কত? আগে ছবিটা আঁকবো, যেহেতু পরিবৃত্ত বলেছে তাহলে আগে আমাদের বৃত্ত এঁকে নেওয়াটাই ভালো হবে। আগে একটা বৃত্ত এঁকে নিচ্ছি। এর মধ্যে বলেছে একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ আছে ABC। এবার কি বলেছে? এ বিন্দু থেকে যে উচ্চতা আমি অঙ্কন করব সেটা A1 পয়েন্টে ছেদ করছে, বি বিন্দু থেকে B1 আর সি বিন্দু থেকে অবশ্যই C1 এ। এগুলো সমবিন্দু হবে, তার নাম দিলাম ও। ঠিক আছে, এবং অবশ্যই ওটা আবার পরিবৃত্তের কেন্দ্র হবে, অর্থাৎ পরিকেন্দ্র হবে। কি দেওয়া আছে? এবিসি কোণ 45 ডিগ্রি, টোটাল এই কোণটা দেওয়া আছে 45 ডিগ্রি। জানতে চেয়েছে কি কোণ? না কোণ A1 B1 C1। তাহলে আমি এগুলোকে ডট ডট করে যোগ করছি, নাহলে ছবিটা তোমাদের বুঝতে খুব অসুবিধা হবে। এই ত্রিভুজটা আমি ফর্ম করছি A1 B1 C1। ঠিক আছে, প্রথমে এক কাজ করবো, যে কোণটা দেওয়া আছে দেখো বৃত্তস্থ কোণ, বি পয়েন্টটা বৃত্তের উপরে আছে। কোন বৃত্তচাপের ওপর? দেখো বৃত্তচাপ হচ্ছে AB1C। তাহলে AB1C এই বৃত্তচাপের উপর বলো
কেন্দ্রস্থ কোণ কী পেয়ে যাচ্ছি এওসি, কেন্দ্রস্থ কোণ এওসি সমান কী পাবো বৃত্তস্থ কোণের দ্বিগুণ, বৃত্তস্থ কোণ 2 ইন্টু অ্যাঙ্গেল হচ্ছে দেখো এবিসি, এবিসি ভালো করে দেখো এই যে বৃত্তচাপ এর উপর এটা হচ্ছে বৃত্তস্থ কোণ আর এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, তার মানে চলে আসে 2 ইন্টু 45 ডিগ্রি সমান 90 ডিগ্রি। এবার আমরা আর একটা বৃত্তচাপ কনসিডার করব যেখানে A1 B1 C1 অ্যাঙ্গেলটা হবে বৃত্তস্থ কোণ, সেটা কার উপর দেখো C1 BA, BA1, তাহলে C1 BA1 এই বৃত্তচাপের উপর দেখো বৃত্তস্থ কোণ হচ্ছে বৃত্তস্থ কোণ অ্যাঙ্গেল A1 B1 C1 সেটা কি জানি হাফ হয় কার কেন্দ্রস্থ কোণ, তাহলে এই বৃত্তচাপের উপর দেখো কেন্দ্রস্থ কোণ হবে C1 ও A1, কি আসছে C1 ও A1। আবার দেখো যেহেতু আমরা এই কেন্দ্রস্থ কোণটা পেয়েছিলাম 90 ডিগ্রি, তাহলে এটাও হয়ে যাবে 90 ডিগ্রি, সুতরাং হাফ ইন্টু 90 ডিগ্রি সমান 45 ডিগ্রি, যেটা আমাদের জানতে চেয়েছিল। এরপরে 5 অঙ্কে যাব। 5 অঙ্কটা খুবই মারাত্মক একটা অঙ্ক রয়েছে a স্কোয়ার বাই কস স্কোয়ার এক্স, আর রয়েছে বি স্কোয়ার বাই সাইন স্কোয়ার এক্স, এর ক্ষুদ্রতম মান নির্ণয় করতে হবে যেখানে এ বি হচ্ছে ধনাত্মক। তা দেখো প্রথমে এক কাজ করব, এই কসটাকে উপরে নিয়ে যাই, তাহলে সেক স্কোয়ার হয়ে যাচ্ছে, আর সাইনটাকে উপরে নিয়ে গেলে কোসেক স্কোয়ার হলো। এবার এ স্কোয়ার সেক স্কোয়ার এক্স আছে, এটাকে আমরা কী করতে পারি, এটাকে আমরা লিখতে পারি 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স, বি স্কোয়ার কোসেক স্কোয়ার এক্স সমান আমরা জানি 1 প্লাস কট স্কোয়ার এক্স, তাহলে চলে আসছে দেখো এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ট্যান স্কোয়ার এক্স, আর এটা চলে আসছে বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কট স্কোয়ার এক্স। এবার এ স্কোয়ার আর বি স্কোয়ারটাকে আমি সেপারেট করে দিলাম, এটাকে এইভাবে লিখতে পারি এ ট্যান এক্সের হোল স্কোয়ার, আর এখান থেকে লিখতে পারি বি কট এক্সের হোল স্কোয়ার। আবার কি লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা লিখবো, এটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভাববো, কী লিখবো এ ট্যান এক্স মাইনাস বি কট এক্সের হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ট্যান এক্স ইন্টু বি কট এক্স। শেষমেশ কী পেয়ে যাচ্ছি বেটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস দেখো ট্যান এক্স হবে, ট্যান এক্স আর কট এক্স কাটাকুটি হয়ে যাবে, ট্যান এক্সের উল্টো কট এক্স বা কট এক্সের উল্টো ট্যান এক্স, পড়ে থাকছে 2ab, সেটা এখানে লিখছি, আর আছে কি এ ট্যান এক্স মাইনাস বি কট এক্সের হোল স্কোয়ার। এবার এটাকে আর একটু গুছিয়ে লিখলে কী হবে দেখো, এই পর্যন্ত চলে আসছে এ প্লাস বির হোল স্কোয়ার, আর ওদিকটা পড়ে আছে এ ট্যান এক্স মাইনাস বি কট এক্সের হোল স্কোয়ার। যেহেতু এটা হচ্ছে পারফেক্ট স্কোয়ার, তাহলে এটার মান হচ্ছে গেটা ইকুয়াল টু 0। সুতরাং এর সর্বনিম্ন মান নির্ণয় করতে গেলে এটা তো কনস্ট্যান্ট, এটা আমরা চেঞ্জ করতে পারবো না, শুধুমাত্র এটাই চেঞ্জ করতে পারি এবং এটা ছোট করতে পারি, সেটা কতদূর ছোট হবে, সর্বনিম্ন হচ্ছে 0। সুতরাং সর্বনিম্ন মানের ক্ষেত্রে এ ট্যান এক্স মাইনাস বি কট এক্স এর হোল স্কোয়ার কী হবে ইকুয়াল টু 0। অতএব এ স্কোয়ার কস স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স এর ক্ষুদ্রতম মান সমান এ প্লাস বি এর হোল স্কোয়ার। ঠিক আছে বেটা, অঙ্কটা অনেক বোঝা আছে। এবার 4 দাগের 6 অঙ্কটা দেখে নেব। কী রয়েছে, ত্রিভুজ এবিসি এর অন্তর্বৃত্ত অতিভুজ এসিকে ডি বিন্দুতে স্পর্শ করে, এডি সমান 10 সেন্টিমিটার, ডিসি সমান 3 সেন্টিমিটার, তাহলে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কত? দেখো ভালো করে কী বলেছে, এবিসি ত্রিভুজে অন্তর্বৃত্ত অতিভুজ এসিকে, তার মানে ত্রিভুজ এবিসি হচ্ছে সমকোণী ত্রিভুজ, অতিভুজ বলা আছে না বেটা। তাহলে দেখো একটা সমকোণী ত্রিভুজ আমি অঙ্কন করছি, এবিসি, এসি বলেছে অতিভুজ আর বি হচ্ছে সমকোণ, এর মধ্যে একটা ত্রিভুজ বৃত্ত রয়েছে, সেটা অতিভুজ এসিকে ডি বিন্দুতে স্পর্শ করছে। তাহলে এই একটা আমি যদি বৃত্ত অঙ্কন করে নিই বেটা, কোন বিন্দুতে ছেদ করছে, এটাকে ডি বিন্দুতে ছেদ নয় স্পর্শ করছে বেটা। আর কি কি বলা আছে, বলেছে এডি সমান 10 সেন্টিমিটার, এ থেকে ডি হচ্ছে 10 সেন্টিমিটার, আর আছে ডিসি সমান 3 সেন্টিমিটার, ডিসি হচ্ছে 3 সেন্টিমিটার,
আর অন্তবৃত্তের ব্যাসার্ধ জানতে চেয়েছে। তা ধরি অন্তবৃত্তে একটা কেন্দ্র থাকবে ও ধরে নিচ্ছি, অন্তবৃত্তের কেন্দ্র ও, এবং তার ব্যাসার্ধ হচ্ছে দেখো আর, সেটা একটু পরে হচ্ছে। আগে যেটা আমাদের জানার বিষয় হচ্ছে যে কি কি দেওয়া আছে এবং কি নির্ণয় করতে হবে। দেখো এই ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য আগে আমাদের নির্ণয় করতে হবে। আর সেটা কীভাবে নির্ণয় করছি দেখো, যেহেতু এটাকে আমরা বহিস্থ বিন্দু হিসাবে ভাবতে পারি, তাহলে সেই বিন্দু থেকে এডি এবং এটা একটা নামকরণ করে দিই আমি, ধরো ই, এই দুটো স্পর্শক। আচ্ছা, এখানেও একটা স্পর্শবিন্দুকে নাম দিই এফ। বহিস্থ এ বিন্দু থেকে, আচ্ছা আমি এ আর সি দুটো একসঙ্গে লিখে দিচ্ছি, এ ও সি বিন্দু থেকে যথাক্রমে এডি এই ও সি থেকে সিডি সিএফ স্পর্শক। তাহলে কি পাবো, এডি যা হবে এই তা হবে, এটা তো আমরা উপপাদ্য থেকে পেয়ে যাচ্ছি 10 সেন্টিমিটার। আবার সি থেকে ডি যা হবে, সি থেকে এফ তা হবে, সেটা হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে এটাও পেয়ে যাচ্ছি 3। কেন, বৃত্তে বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপর যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় সেই দুটি স্পর্শকের দৈর্ঘ্য সমান হয়। তাহলে আর বাকি থাকলে বিএফ আর হচ্ছে বিই। দেখো এটা আমরা ধরে নিচ্ছি এক্স, তাহলে এটাও এক্স পাবো, কেন এটা বহিস্থ বিন্দু, সেখান থেকে এই যে স্পর্শক আর এই যে স্পর্শক আঁকা হয়েছে সেই দুটো দৈর্ঘ্য সমান। ধরি বিএফ সমান বিই সমান এক্স। তার মানে দেখো পেয়ে যাচ্ছি কি, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কোনটা বেটা, এ বি সি থেকে পাই পিথাগোরাসের উপপাদ্য থেকে যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতি স্কয়ার। লম্ব কত, লম্ব হচ্ছে এটা 10 ছিল, এটাও 10, তাহলে 10 প্লাস এক্স তার হোল স্কয়ার। ভূমি বলতে দেখো এক্স আর 3 তার হোল স্কয়ার সমান অতি বলতে 10 প্লাস 3 তার হোল স্কয়ার। তাহলে এটাকে সলভ করতে হবে। কি আসছে দেখো, যে 10 স্কয়ার বলতে 100। আচ্ছা, এটা সলভ না করে একটু ট্রায়াল এরকম মেথডে আমরা ধরে নেব। কি দেখো, আমরা পেয়ে যাচ্ছি 10 প্লাস এক্সের হোল স্কয়ার, এক্স প্লাস 3-এর হোল স্কয়ার সমান হচ্ছে 10 প্লাস 3 হোল স্কয়ার বলতে কি 13 স্কয়ার। আমরা কি জানি, 12 স্কয়ারের সঙ্গে 5 স্কয়ার যোগ করলে তবেই 13 স্কয়ার আসে। এখান থেকে যেহেতু অঙ্কটা 2 নম্বরে রয়েছে, আমরা এভাবে লিখতে পারি, এটা ইমপ্লাই করছে এক্স ইকুয়াল টু 2। কেন, বা তোমরা সলিউশনটা নিজে করে দেবে, এটাকে ভেঙে এক্সের মানটা বার করবে। দেখো 10-এর সঙ্গে 2 যোগ করলে কত, 12 হবে। 12 স্কয়ার বলতে 144, আর এখানে 2 বসালে 2 আর 3 যোগ করলে 5, 5 স্কয়ার, তাহলে 5 স্কয়ার বলতে 25, আর এদিকে 12 স্কয়ার বলতে 144, যোগ করলে 169 সমান হচ্ছে 13 স্কয়ার। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেলাম বেটা এবি বিসি আর এসি পেয়ে গেলাম। কত বেটা, এবি সমান 12 সেন্টিমিটার, বিসি সমান 5 সেন্টিমিটার, আর এসি সমান 13 সেন্টিমিটার। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কী হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এবার এক্ষেত্রে হবে হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহু দুটি গুণফল, যেহেতু সমকোণী ত্রিভুজ তার সমকোণ সংলগ্ন হচ্ছে 12, আর হচ্ছে এদিকে হচ্ছে কত 5 বর্গ সেমি, 12 5 60, 2 দিয়ে ভাগ করলে 30 বর্গ সেমি হলো। এবার যদি অন্তবৃত্তের ব্যাসার্ধ আমরা আর ধরে নিই, এটা ধরছি আর, এটাও আর হবে, এটাও আর হবে। এবার এক্ষেত্রে আমরা ত্রিভুজগুলো এইভাবে কনসিডার করতে পারি, 3টে ত্রিভুজে ভাগ করতে পারি। দেখো আবার কি আসতে পারে, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ, এটা নিচ্ছি এ ও বি, ত্রিভুজ এ ও বি যুক্ত ত্রিভুজ দেখো বি ও সি, আর ত্রিভুজ সি ও এ। তাহলে কি আসছে, ত্রিভুজ এ বি বলতে হাফ ইন্টু ভূমি হচ্ছে এবি অর্থাৎ 12 ইন্টু উচ্চতা হচ্ছে ব্যাসার্ধ, এটা বেলা আসছে হাফ ইন্টু নিচে 3 2 5 ইন্টু আর, এটা বেলা আসবে হাফ ইন্টু 13 ইন্টু 5। তা হাফ ইন্টু আর যদি কমন নিয়ে নিই, 12 5 আর 13 পড়ে থাকবে, 12 5 আর 13 বর্গ সেমি,
12 5 17 13 যোগ করলে 30/2 বলতে 15R। যেহেতু ত্রিভুজ একটাই, তাদের ক্ষেত্রফল যে কোনো দিক দিয়ে নির্ণয় করো একই হবে। তাহলে পেয়ে যাচ্ছি 15R = 30 বা R = 30/15 = 2। তাহলে যে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ জানতে চেয়েছে সেটা কত আসছে বেটা? অন্তর্বৃত্তের ব্যাসার্ধ আসছে 2 সেন্টিমিটার। এবার আমরা 4 দাগের 7 অঙ্কটা দেখব। 7 অঙ্কে হ্যাঁ 7 অঙ্ক কি রয়েছে দেখো। ত্রিভুজ এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার AC = BC এবং AB² = 2AC², এই একটা সম্পর্ক দেওয়া আছে। তাহলে সি কোণের পরিমাপ কত হবে? তাই ক্ষেত্রে আগে ছবিটা আঁকি এবং উত্তরটা অবশ্যই হবে 90 ডিগ্রি। এটা তোমাদের আগের ভিডিওতে রয়েছে, আগে যে ভিডিওগুলো দেওয়া হয়েছে। এবার এক্ষেত্রে আমি সেই রকমভাবে ছবিটা আঁকছি, যেহেতু জানি যে সিটা 90 ডিগ্রি হবে। তাহলে এইরকমভাবে আঁকি ABC। কি কন্ডিশন দেওয়া আছে? দেওয়া আছে AC = BC। যেহেতু AC = BC, দেখো AC আর BC সমান, তাহলে এই দুটো কোণ অবশ্যই সমান হয়ে যাচ্ছে। বা সেটা কোনটা কাজে লাগবে কিনা পরে দেখছি। আর কি আছে? AB² = 2AC²। AB² = 2AC²। ঠিক আছে, এটাকে আমরা কীভাবে লিখতে পারি? দেখো AB² যেমন ছিল তেমন রাখলাম, 2AC², AC² দুটো রয়েছে, এভাবে লিখতে হবে AC² + AC²। এবার দেখো বা AB² = AC² একটা রাখলাম, আর এই এসির পরিবর্তে আমরা BC লিখতে পারি, BC², যেহেতু AC = BC। ঠিক আছে, তাহলে কেমন আসছে ত্রিভুজের 3টে বাহু AB BC AC, তাদের মধ্যে সম্পর্ক কেমন আসছে দেখো। AB² = AC² + BC², দেখতে কেমন লাগছে? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার = অতি স্কয়ার। তাহলে অবশ্যই এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে কি লিখব? পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই, পিথাগোরাসের উপপাদ্য নয় বিপরীত উপপাদ্য থেকে পাই, ত্রিভুজের 3টে বাহু যদি এইরকম কন্ডিশন স্যাটিসফাই করে, অ্যাঙ্গেল সি হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, অ্যাঙ্গেল সি হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। এবার আমরা 8 অঙ্কে যাব। কি রয়েছে দেখো, 8 অঙ্কে রয়েছে A/B = 3:2 আর B/C সমান রয়েছে 3:2, এটাও 3:2 রয়েছে। জানতে চেয়েছে কি বেটা? জানতে চেয়েছে A + B = B + C, A + B = B + C। তা দেখো এটা আমরা কি পাচ্ছি এখান থেকে, A/B = 3/2 আর B/C = 3/2। মজার বিষয় হচ্ছে এখানে B2 আর এখানে B3, এটাকে সমান করব। তাহলে বিটাকে সমান করতে গেলে 2 আছে 3 গুণ করব, এখানে 3 আছে, একে 2 গুণ করলাম, যা নিচে উপরে 2 গুণ করেছি মানে নিচেও 2 গুণ করব। এখানে নিচে 3 মানে উপরেও 3, তাহলে চলে আসছে A/B = 9/6 আর B/C = 9/4। তাহলে দেখো পেয়ে যাচ্ছি এর মানটা 9, B হচ্ছে এখানে, আচ্ছা বিটা 6, এখানে 3 2 6 হবে, 3 2 6 হবে বেটা। তাহলে B তো সমান হয়ে গেল। আমরা এখান থেকে লিখতে পারি যে A = 9K, B = 6K আর C = 4K, যেখানে K অবশ্যই ≠ 0 হবে। তাহলে যেটা জানতে চেয়েছি আমাদের A + B, A বলতে 9K, B বলতে 6K = B বলতে 6K আর C বলতে 4K। তাহলে 9 6 15K, 6 4 10K। তাহলে কে ক্যান্সেল হলে 15:10 বলে 5 দিয়ে কাটাকুটি করলে 5 3 15 আর 5 2 10। তাহলে উত্তরটা কি চলে আসছে? 3:2 বেটা, 3:2। এবার 9 অঙ্কে যাব। ভেদ থেকে একটা অঙ্ক রয়েছে 4 দাগের 9 অঙ্কে বলেছে x = y। তাহলে এটাকে আমরা ভেঙে ফেললে কি আসবে? বা x সমান আসবে প্রপোর্শনাল পরিবর্তে একটা ধ্রুবক k আর সঙ্গে থাকছে y, যেখানে k একটি অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এবার দেওয়া আছে দেখো y = 8 আর x = 2। যখন y = 8 x = 2, তাই তো বেটা, x = 2 আর y = 8। এখান থেকে আমরা k এর মানটা কি পেয়ে যাচ্ছি দেখো, মানগুলো বসিয়ে দিই। x = 2, k × y বলতে রয়েছে 8,
তাহলে কে সমান 2/8 সমান 1/4। তাহলে সম্পর্কটা আমরা কেমন পেলাম? সম্পর্কটা পেয়ে যাচ্ছি এক্স সমান কে ওয়াই ছিল, কে বলতে 1/4 ইন্টু ওয়াই। এবার দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু 16 হলে এক্সের মান কত? যখন ওয়াই ইকুয়াল টু 16 তাহলে এক্স সমান কী হয়ে যাচ্ছে 1/4 ইন্টু ওয়াই, ওয়াইয়ের পরিবর্তে 16 বসাবো, 4 4 16, তাহলে চলে আসছে এক্স ইকুয়াল টু 4। তাহলে উত্তরটা চলে আসছে ও যখন ওয়াই ইকুয়াল টু 16 তখন এক্সের মান হচ্ছে 4। আরে 10 অঙ্কে বলেছে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকা 4 বছরের সুদ আসলের 8/25 হবে। তা কি জানতে চেয়েছে? সুদের হারটা কত হলে কোনো টাকা। তা ধরে নিচ্ছি টাকাটা হচ্ছে পি এবং সুদের হারটা আর। তা ধরে নিচ্ছি যে পি টাকার R% সুদের হারে কত বছরে বলা আছে বেটা? 4 বছরে 4 বছরের সুদ আসলের 8/25 হবে। তার মানে কি পেয়ে যাচ্ছে বেটা? সুদ হচ্ছে আসলের 8/25। দেখো আসলটা কত? পি, তার 8/25 হচ্ছে সুদ। এটা আমরা সুদ পেয়ে গেলাম। সেই সুদটা কার সঙ্গে সমান? আমরা জানি সুদ সমান PTR/100। পি বলতে পি রয়েছে আসল, টি রয়েছে দেখো 4, 8টা ধরে নিয়েছি বাই 100। তাহলে 4 25 100, দুদিকে হচ্ছে নিচে 25 কেটে গেল, পি পি ক্যান্সেল হলে পড়ে থাকছে আর ইকুয়াল টু 8। তাহলে শতকরা বার্ষিক সরল সুদের হারটা কত হলো? 8%। এবার আমরা 11 অঙ্কে যাব। 11 অঙ্কে কী বলেছে? বলেছে কোনো মূলধন 400 টাকা 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে সুদের হারটা কত? ধরি বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার 8%। ধরি বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার আর। তাহলে দেখো 400 টাকা কত হয়ে যাচ্ছে? 441-এ কী পাবো আমরা? 400 ইন্টু 1 প্লাস R/100, 2 বছর বলতে পাওয়ারটা 2 হবে, সমান 441। এটা সমূল চক্রবৃদ্ধির সূত্রটা আমরা ইউজ করলাম। এবার এখান থেকে আমাদের সলভ করে আর এর মানটা নির্ণয় করতে হবে। তা দেখে নাও কী পাবো? 1 প্লাস R/100 তার হোল স্কোয়ার সমান 441/400। এটাকে আমরা লিখতে পারি 21/20 এর হোল স্কোয়ার। দুদিক থেকে স্কোয়ার ক্যান্সেল করলে 1 প্লাস R/100 সমান 21/20, বা R/100 সমান 21/20 মাইনাস 1, যেটা হচ্ছে বিয়োগ করলে আসবে 20 একে 20, 21 থেকে 20 গেলে 1/20। তাহলে R ইকুয়াল টু 1/20, 100 গুণ হয়ে গেলে 20 5 100 সমান 5। তাহলে চক্রবৃদ্ধি সুদের হারটা আমরা কত পেলাম? 5%। এবার এই পর্বের শেষ অঙ্ক 4 দাগে 12 অঙ্ক কি বলেছে দেখো। 12 অঙ্কে বলেছে যে একটি বৃত্ত তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেমি, 5.5 সেমি দৈর্ঘ্যে বৃত্তচাপ দ্বারা ধৃত কোণটির বৃত্তীয় মান নির্ণয় করো। দেখো একটা বৃত্ত রয়েছে, সেই বৃত্তে ব্যাসার্ধ বলেছে 28 সেন্টিমিটার, এইটুকু মনে করো বৃত্তচাপ, কেন্দ্রে কত কোণ উৎপন্ন করেছে? থিটা। বৃত্তচাপটা বলেছে 5.5 সেন্টিমিটার। ধরি কোণ সমান থিটা, কোণ সমান থিটা রেডিয়ান, তাই তো। এবার আমরা এক্ষেত্রে একটা সূত্র ইউজ করব, যে আমরা জানি কি এস সমান আর থিটা, তাহলে থিটা সমান কি S/R। S/R, এস বলতে কত? বৃত্তচাপ 5.5, বাই আর বলতে 28। পয়েন্ট তুললে কি আসবে? এখানে চলে আসবে একটা নিচে 10, কাটাকুটি করি। কাটাকুটি কতই করবো আমরা? দেখো 5-এ কাটাকুটি করছি, 5 11 55, 5 2 10, পড়ে থাকছে 11/28 ইন্টু 2। এবার রেডিয়ানে তো এটা এই কোনটা মান রেডিয়ানে বেরোয়, তাকে এবার পাইতে রিপ্লেস করবো। পাই সমান আমরা কি জানি? 22/7। তাহলে এখানে 22 হতে গেলে একটা 2 লাগবে, আর নিচে তাহলে আর একটা 2 গুণ করতে হবে। ওপরে যেহেতু 2 গুণ করেছি, এবার কী আসছে দেখো 11 2 22, 28 থেকে 7টাকে ছাড়িয়ে নিলাম, পড়ে থাকবে 4, আর শেষে দুটো 2 আছে, মানে 22/7 এখান থেকে পেয়ে যাব পাই। আর দেখো 4 2 8 2 16, এত রেডিয়ান। তার মানে সঠিক উত্তর কী হয়ে যাচ্ছে? যে ধৃত কোণটির বৃত্তীয় মান হবে π/16। তা এই পর্বে তোমরা স্কুল 10-এর যাবতীয় যা অঙ্কগুলো ছিল তার ডিটেলস সমাধান তোমরা পেয়ে গেলে।
1 নম্বর ও 2 নম্বর প্রশ্নের যে জটিল অঙ্কগুলো ছিল সেগুলো সুন্দরভাবে তোমাদের উপস্থাপনা করা হয়েছে যাতে তোমাদের বুঝতে সুবিধে হয়, এবং আমি টাইম নিয়ে সেটা করিয়েছি। তা আশা করবো তোমাদের এই ভিডিওটি খুব ভালো লাগবে এবং প্রিপারেশনের ক্ষেত্রে একটা স্তম্ভে পরিণত হবে। তা অবশ্যই যারা নতুন ভিউয়ার্স রয়েছে আমার এই চ্যানেলে, ভিডিওটি হেল্পফুল হলে তোমাদের কাছে পাশে থাকা বেল আইকনে প্রেস করে এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, যাতে করে তোমরা ম্যাথমেটিক্স পরীক্ষার স্ট্র্যাটেজি বা অঙ্কের সমস্ত সমাধানগুলো সঠিক সময়ে তোমরা পেতে পারো। আর যারা পুরনো স্টুডেন্ট রয়েছে ভিডিওগুলি প্রচুর শেয়ার করো। এরপরে আমি 10 পর্যন্ত করালাম, এরপরে আমি আবার 1 নম্বর স্কুল থেকে লং কোশ্চেনগুলো করানো শুরু করব। তোমাদের কোন টপিক্সের রিকোয়ারমেন্ট রয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও, যে ত্রিকোণমিতি দিয়ে শুরু করবো না পরিমিতি না বীজগণিত না পাটিগণিত, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও, তাহলে তোমাদের চাহিদা মতো আমি ক্লাস দেওয়ার চেষ্টা করব। তা চলো আজকে পর্বটা এখানে শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।